বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে। আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি অদৃশ বর্ধনের লেখা চুল। গল্পের সূত্রধার আমি নীল, গল্প পাঠে সুমন। শুরু হচ্ছে চুল। যে কাহিনীটি আপনাদের আজ বলতে যাচ্ছি তা বিশ্বাস করা না করাটা আপনাদের অভিরুচি, কেননা নিজের মনেই বিশ্বাস উৎপাদন করানোর মতন যুক্তি আমি আজও খুঁজে পাইনি। বেশ কয়েক বছর আগেকার কথা, সালটা খুব সম্ভব 1932। রাত 10:30 বেজে গেছে। ঘুমানোর উদ্যোগ করছি, এমন সময় সদর দরজার কলিং বেলটা বেজে উঠল এবং তার মিনিট খানিক পরেই বিবেকের পুরনো চাকর রাধু হাতে তুলে দিল ওপরে লাল পেন্সিলে জরুরি লেখা ভারী এনভেলপটি। ভেতরে কয়েক তারা কাগজে দ্রুত হস্তে লেখা একটি চিঠি। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে আমি আর রমিতা চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় আশিস, সময় খুব অল্প, তাই যথাসম্ভব সংক্ষেপ করে আমার কাহিনীটা তোমায় বলে যেতে চাই। এই চিঠি আমার স্বীকৃতিপত্র। প্রয়োজনে যথাস্থানে এটা হাজির করার অধিকারও তোমার রইল। প্রায় বছরখানেক আগে ফ্রি স্কুল স্ট্রিট ধরে বাড়ি ফিরছিলাম। রাত তখন প্রায় 9টা। আশপাশের কয়েকটি দোকান বন্ধ হয়ে গেছে, আরও কয়েকটি বন্ধ হচ্ছে। এমন সময় হঠাৎ চোখে পড়ল একটা কিউরিয়ার দোকানের ওপর। দোকানটা খুব বড় নয়, বাইরে ধুলো পড়ার কাঁচের শোকেসে পুরনো আমলের বহু দর্শনীয় বস্তু থরে থরে সাজানো। জানে তো আমার হবে কি। দাঁড়িয়ে পড়লাম সেখানে। শোকেসের একেবারে পিছন দিকে একটা সেলফের উপর দেখলাম একটা গোলাকার তামার ডিবে। ডিবেটার আকার মোটেই পাউডার কেসের মতো নয়, আর বোধহয় সেই কারণেই জিনিসটার উপর আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছিল প্রথম থেকেই। সঠিক কী কারণে জানি না, বোধহয় এরকম কোনো বাক্স ইতিপূর্বে দেখিনি বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা খুঁটিয়ে দেখতে লাগলাম। শোকেসের কাঁচটায় ময়লা এমনই পুরো হয়ে জমেছিল যে সে আস্তরণ ভেদ করে আমার দৃষ্টি ভেতরে ভালো করে প্রবেশ করতে পারছিল না। তাই জিনিসটাকে একবার হাতে করে দেখার জন্যে দোকানের ভেতরে পদক্ষেপ করলাম। কাউন্টারের ভেতর থেকে এগিয়ে এলো অবিশ্বাস্য রকমের বৃদ্ধ এক চীনাম্যান। ভাঙা ভাঙা ইংরেজিতে সে আমার কৌটো সম্বন্ধে অনেক কথা বলল। ডিবেটা বেশ ভারী, আগা গোড়া তামা দিয়ে তৈরি, গোলাকার, 4 ইঞ্চি উঁচু আর ব্যাস প্রায় 3 ইঞ্চি। ভেতরে একটা কিছু জিনিস নিশ্চয়ই ছিল, কেননা ঝাঁকানি দিলে ভেতরে সেটা নড়ে ওঠার শব্দ শুনতে পাচ্ছিলাম। কিন্তু কৌটোটাকে কেউ নাকি আজ পর্যন্ত খুলতে পারেনি। চীনাম্যানটি এটি কিনেছিল চট্টগ্রাম থেকে সদ্য আগত এক জাহাজের খালাসির থেকে। কিন্তু পৃথিবীর কোন অংশ থেকে ডিবিটির আবির্ভাব ঘটেছে সে সম্বন্ধে কোনো তথ্যই সে আমার সরবরাহ করতে পারল না। Give me 2 rupees, sir. আমি তাকে একটা টাকা দিলাম। ডিবিটা নিয়ে বাড়ি ফিরে সিধে গেলাম আমার ছোট্ট ওয়ার্কশপটায়। প্রথমে কৌটোটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে জোর আলোয় পরীক্ষা করলাম। সেটার গঠনভঙ্গি থেকে মনে হলো বহু পুরনো আমলের সামগ্রী সেটি। এমনকি ডিবিটা তৈরি করার সময় লেদের ব্যবহারও করা হয়নি, আগা গোড়া হাতে তৈরি। কৌটোর ঢাকনির ওপর একসময় একটা কিছু খোদাই করে লেখা হয়েছিল, কিন্তু উকো দিয়ে ঘষে সেটুকুও তুলে ফেলা হয়েছে। এরপর আমার কাজ হলো ডিবিটার কোনো ক্ষতি না করে ঢাকনিটিকে খোলার ব্যবস্থা করা। ডালাটা এমনই এঁটে বসে গেছিল যে শুধু হাতের জোরে অথবা কোনো মামুলি পদ্ধতিতে তা খোলা অসম্ভব। অতএব বিজ্ঞানের শরণ নিতে হলো। প্রথমেই আমি ডিবেটার ডালা নিচের দিকে করে এক ডিশ গ্লিসারিনে
1 হপ্তাহ ডুবিয়ে রাখলাম। ইতিমধ্যে তামার পাত কেটে তৈরি করে ফেললাম 2টি কলার, একটা কৌটোটির জন্য, অপরটি কৌটো ঢাকনির জন্য। 7 দিন কেটে যাওয়ার পর আমি নাট স্ক্রু দিয়ে কলার দুটোকে বেশ শক্ত করে লাগিয়ে দিলাম। তারপর কৌটোটিকে ভাইসে চেপে ধরে কলারের ওপর হাতুড়ি ঠুকে ঢাকনিটিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। ঢাকনিটা ঘুরল না। তখন বিপরীত দিকে হাতুড়ি ঠোকা দিতেই সঙ্গে সঙ্গে ডালাটা ঘুরে গেল। বুঝলাম আজ পর্যন্ত কেন কেউ এটা পেঁচিয়ে খুলতে পারেনি। কৌটোটার প্যাঁচ সাধারণ নিয়মের পুরো উল্টো। ডান দিকে ঘোরালে তবে সেটা খোলে। মনে পড়ল বহু বছর আগে এই রকম উল্টো নিয়মই প্রচলন ছিল। যাই হোক, বোমার মতো সেটা আচমকা ফেটেও যেতে পারে। লাফিয়ে উঠে হয়তো আমার মুখে প্রচণ্ড আঘাতও হানতে পারে। ডালাটা খুলে আনার পর কিন্তু চাঞ্চল্যকর বিশেষ কিছু ঘটল না। মনে হলো ডিবিটার অর্ধেক শুধু ধুলোতেই ভর্তি, কিন্তু একেবারে তলায় ছিল বিনুনি পাকানো খানিকটা কোঁচকানো চুল। সিধে করলে ধরলে লম্বায় সেটি প্রায় 9 ইঞ্চি আর প্রায় একটা পেন্সিলের মতো মোটা। বিনুনির 2-1টি পাক খুলে দেখলাম অতি সূক্ষ্ম শত শত চুলের সমষ্টি ছাড়া আর কিচ্ছু সেখানে নেই। কিন্তু চুলগুলির ওপর নোংরা এমনই জমাট বেঁধে রয়েছে যে উল্লেখযোগ্য আর কিছুই দেখতে পেলাম না। সুতরাং সেগুলিকে পরিষ্কার করাই হলো আমার পরবর্তী কাজ। প্রথমে জল মেশানো পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে রাখতে চুলের তেল তেলে ভাবটা চলে গেল। তারপর কাপড় কাচা সোডার জলে ডুবিয়ে রাখতে চুলে আর অ্যাসিডের অবশিষ্ট লেগে রইল না। এরপরে ডিস্টিল ওয়াটারে বেশ করে ধুয়ে অ্যালকোহলে ডুবিয়ে তুলে নিলাম, ফলে জলকণা মুক্ত হলো চুলগুলি। সব শেষে ইথারে ডুবিয়ে দিলাম বিনুনিটা। ইথার থেকে যখন চুলের গোছাটা সবে তুলেছি, এমন সময় খবর এলো যে ফোনে আমাকে ডাকছে। সুতরাং হাতের কাছে প্রথমেই যে পরিষ্কার জিনিসটা পেলাম সেটা 1 টুকরো সাদা কার্ডবোর্ড। তার উপরেই পিন দিয়ে বিনুনিটাকে গিয়েতে চলে গেলাম ফোন ধরতে। পরে যখন চুলের গুচ্ছটাকে ভালোভাবে পরীক্ষা করলাম, একটি বিষয় দেখে যেমনই আশ্চর্য হলাম তেমনি কৌতূহলীও হলাম। চুলগুলি একজন নারীর কেশ থেকে সংগৃহীত হয়নি, বিভিন্ন নারীর কেশ সম্ভার থেকে সংগ্রহ করে এনে তবে তাদের বিনুনি পাখি একত্র করে রাখা হয়েছে। ঘোর কৃষ্ণবর্ণ থেকে শুরু করে বাদামি, লালচে, সোনালি, এমনকি শ্বেত শুভ্র চুল পর্যন্ত পাকিয়ে রাখা হয়েছে পরম যত্নে। কোনো চুলেরই কৃত্রিম রং নেই। তা থেকেই প্রমাণিত হয় কত বহু বছর আগেকার সে বিনুনিটি। এরপর নিজেও কৌতূহলের বশে 2-1জনকে বিনুনিটি দেখালাম, কিন্তু বস্তুটি তাদের বিশেষ আগ্রহের খোরাক হয়ে উঠেছে বলে মনে হলো না। সুতরাং সেটিকে আমি তামার ডিবেতে ভরে কাবার্ডের অন্যান্য সংগ্রহের সাথে রেখে দিলাম। তারপর একসময় ধীরে ধীরে মন থেকে মুছে গেল সে কথা। আর তারপরেই ঘটল অদ্ভুত ঘটনাটা। প্রায় দিন 10 পরে হঠাৎ দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে আরেক বন্ধুর বৈঠকখানায়। বন্ধুটির নাম সমরজিৎ। সমরজিতের কপাল ঘিরে একটা পুরো ব্যান্ডেজ। স্বভাবতেই জিজ্ঞেস করলাম তার মাথায় কি হয়েছে, কিন্তু তার উত্তর শুনে অবাক হয়ে গেলাম। মাথায় যে তার কি হয়েছে তা সে নিজে তো জানেই না, এমনকি তার ডাক্তারও জানে না। চা খেতে খেতে আচম্বিতে সে ধরা সরে পড়ে যায় মেঝের ওপর, নিষ্পন্দ দেহে পড়ে থাকে। বেজায় ভয় পেয়ে তার স্ত্রী তৎক্ষণাৎ খবর পাঠালো ডাক্তারের কাছে। মিনিট 5-এর মধ্যেই চেতনা ফিরে আসতে উঠে বসে জিজ্ঞেস করলো সমরজিৎ যে কে তার কপালে মারল। কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠল সে। শুধু কপালে তীব্র যন্ত্রণা বোধ ছাড়া আর কোনো অসুবিধাই রইল না। কপালের যে স্থানটায় যন্ত্রণাটা অনুভূত হচ্ছিল সেখানটায় ডাক্তার প্রথমে একটা লালচে দাগ ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। ধীরে ধীরে পরিষ্কার হয়ে ফুটে উঠতে লাগলো দাগটা।
শেষে মনে হলো কপালের ওই স্থানটায় লাঠি দিয়ে প্রচণ্ড এক আঘাত আনা হয়েছে। পরের দিন দাগটা সেই রকমই রইল, তবে দেখা গেল দাগটার চারিদিক বেষ্টন করে গোলভাবে ফুটে উঠেছে থেঁতলে যাওয়ার মতো একটা চিহ্ন, নীলচে কালশিটার আভা। তারপর ধীরে ধীরে সব ভালো হয়ে আসতে লাগলো। ব্যান্ডেজ খুলে সমরজিৎ দাগটা আমায় দেখালো। গোলাকার কালশিটের মাঝে ঈষৎ বাঁকানো রক্তবর্ণ একটা দাগ ছাড়া আর কিছুই নেই। বিশ্রী কৃমিকীটের মতো লাল আভা নিয়ে প্রকট হয়ে রয়েছে দাগটা। ডাক্তারের মতে দুর্বলতাবশত হঠাৎ মাথা ঘুরে যাওয়ার ফলে পড়ে যায় সমরজিৎ। সেই সময় কোনো রকমে মাথা ঠুকে যাওয়ার ফলে এই বিপত্তির সৃষ্টি। ডাক্তারের যুক্তিহীন মতের এইখানেই সমাপ্তি। প্রায় মাসখানেক পর সুমিতা বলল, সত্যি তোমার ওয়ার্কশপটা একটু গোছগাছ করা দরকার। মাগো কি নোংরা! তাই নাকি? আগে হ্যাঁ মশাই, কোনো ভদ্রলোক কি ওখানে কাজ করতে পারে? শুনে আমি দীর্ঘশ্বাস ফেললাম, কিন্তু সুমিতা ছাড়বার পাত্রী নয়। কোমরে আঁচল জড়িয়ে এক হাতে ঝাঁটা এবং অপর হাতে আমাকে ধরে সে যাত্রা করলো ওয়ার্কশপের দিকে। পরিষ্কার করার মধ্যে কাজ ছিল শুধু ঘরের বিভিন্ন স্থান থেকে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে সেলফের যথাস্থানে রক্ষা করা, আর মেঝের বাজে জিনিস দেখলেই তুলে জঞ্জালের গাদায় স্তূপাকৃতি করা। আর তার মাঝে সবিরাম চলতে লাগলো সুমিতার সম্মার্জনে। প্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো এক টুকরো সাদা কার্ডবোর্ডের ওপর। এটা সেই কার্ডবোর্ড যার উপর আমি টেলিফোনের কল আসার জন্য চুলের গুচ্ছটা রেখে গেছিলাম। কার্ডবোর্ডটার অপর দিকে চোখ পড়তে দেখলাম সেটা ফ্ল্যাশ লাইটে তোলা একটা গ্রুপ ফটোগ্রাফ। বন্ধুবান্ধবদের মধ্যে আমিও আছি সে ফটোটিতে। সুমিতা ফটোগ্রাফটার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে বলে উঠল, আচ্ছা সমরজিৎ বাবুর কপালে ওটা কিসের দাগ বলো তো? আমি সেদিকে তাকালাম আর দেখলাম না, কোনো ভুল হয়নি আমার। সেই একই দাগ, যে দাগ দেখেছিলাম 1 মাস আগে সমরজিতের কপালে। সেই রকমই ঈষৎ বাঁকানো রক্তবর্ণ চিহ্ন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই যে ফটোটা তোলা হয়েছিল প্রায় 5 মাস আগে। এরপর আমরা ফটোগ্রাফের পিছন দিকটা লক্ষ্য করলাম। দেখলাম একটা আবছা বাদামি রেখা ইথার থেকে তুলে নিয়ে পিন দিয়ে গেঁথে শুকোতে দিয়ে গেছিলাম। রেখাটা নিশ্চয়ই পিনেরই দাগ। আর তারপরে কার্ডবোর্ডটায় ইথারটুকু শুষে নিয়েছে বলেই বিপরীত দিকে সমরজিতের কপালে ফুটে উঠেছে ওই দাগটা। পিনের দাগের মধ্যে দিয়ে একটা ছুঁচ এফুর উফুর করে দিতে সত্যি সেটা ওপাশে সমরজিতের কপালের সেই চিহ্নটার মধ্যে দিয়ে বেরিয়ে এলো। দুটো ঘটনাই একসাথে সংঘটিত হওয়াটা আপাত দৃষ্টিতে বেশ অদ্ভুত। এরপর কি জানি আমার মনে হলো আমি সময় সম্বন্ধে নিঃসন্দেহ হওয়ার প্রয়াস করলাম। অবশেষে স্থির একটা সিদ্ধান্তেও পৌঁছালাম। একটা বিশেষ দিনে 4টে থেকে 4:15 মিনিটের সময় আমি ফটোগ্রাফটা পিন দিয়ে গেঁথেছিলাম। আর ঠিক সেই দিনই প্রায় 4:15 মিনিটের সময় সমরজিতের ওপর হয়েছিল সেই আশ্চর্য আক্রমণটা। এই সিদ্ধান্ত সম্বন্ধে আমার মনে সন্দেহের বাষ্পটুকু অবশিষ্ট রইল না। দুটো ঘটনার মধ্যেই রয়েছে বেশ স্পষ্ট একটা এককালীন সংগঠনের সম্পর্ক। এই কথাগুলি একদিন চিন্তা করতে করতে আচমবিতেই মনের মধ্যে উদয় হলো একটা মতলব। পরীক্ষাটা একবার চেষ্টা করে দেখতে হবে। অবশ্য সমরজিৎ বেচারের ওপর আর নয়, কেননা এর আগেই তার ওপর অজান্তেই তো বেশ একচোট হয়ে গেছে। আর তাছাড়া সে তো আমার বন্ধু বটেই। শত্রুদের প্রতি আমাদের যে সদয় ভাবাপন্ন হওয়া উচিত এই হিতেভাগ্য আমার অজানা নয়। আর বাস্তবিক পক্ষে সে বাক্য আমি কিছু কিছু মেনে চলতেও চেষ্টা করি। কিন্তু যেখানে এরকম একটা এক্সপেরিমেন্ট নিতান্ত প্রয়োজন হয়ে পড়েছে, যদিও সহস্রের মধ্যে একটিতে সাফল্য আসবে কিনা সন্দেহ, তবুও স্বভাবতই বন্ধু অপেক্ষা শত্রু মনোনয়নই ভালো। সুতরাং এরপর থেকে আমি ব্যস্ত রইলাম মন মতো একটা শিকার অন্বেষণে।
যাতে দৈবাৎ যদি আবার একটা কোইন্সিডেন্ট ঘটে যায় তবে আমার বিশেষ ক্ষতি হবে না। আর যে ব্যক্তি বিশেষটিকে মনোনীত করলাম সে আমাদের পাশের বাড়ির অধিবাসিনী এক আয়া। বাথরুমের জানলা থেকে ওদের উঠোনটা আমরা দেখতে পেতাম। প্রায় লক্ষ্য করেছি শিশুটা যখন তার তত্ত্বাবধানে থাকতো আর আশেপাশে যদি কাউকে না দেখা যেত তখন শিশুটির সঙ্গে নিতান্ত অকারণেই অত্যন্ত হৃদয়হীনের মতো ব্যবহার করত। অন্যের বাড়ির দৈনিক ঘটনাবলী লক্ষ্য করা অবশ্য অত্যন্ত গর্হিত কাজ, কিন্তু অবোধ শিশুটার ওপর তার অযৌক্তিক নির্দয় আচরণ তুমি দেখলে নিশ্চয়ই এই অপরাধ থেকে আমি মুক্ত দিতে। আমরা তো ওকে দুচোখে দেখতেই পারতাম না। এই জন্যে আরও একটা ব্যাপারে মেজাজটা আমার তার উপর বিগড়েছিল। প্রথম যখন সে ওই বাড়িতে এলো বাগানের পাঁচিলটার উপর ঝুঁকে পড়ে গোলাপের গন্ধ শুঁকত। এতেই যদি শান্ত থাকতো তাহলে কিছুই হতো না, কিন্তু অনর্থক মোটা শুদ্ধ ফুলগুলো তুলতো আর ছুঁড়ে ফেলতো মাটিতে। অচিরেই সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়া আমি বন্ধ করলাম। পাঁচিলের উপর থেকে সহজলভ্য কয়েকটি গোলাপ গাছের চারপাশে বড়শি দিয়ে এমন সুকৌশলী একটা দুর্ভেদ্য ব্যারিকেড রচনা করলাম যে পরদিনই সকালে বেশ একটু হইচই শোনার পর এক সপ্তাহ ধরে দেখেছিলাম আয়ার হাতে পুরো ব্যান্ডেজটা। মোটের ওপর আমার এক্সপেরিমেন্টের পক্ষে সম্পূর্ণ উপযুক্তি ব্যক্তি হলো সে। কাজেই আমার প্রথম কাজ হলো তার একটা ফটোগ্রাফ তুলে নেওয়া। পরের দিন ঝলমলে রোদ্দুর ভরা সকালে যখন সে উঠোনে পায়চারি করছে আমি বাথরুমের জানলা থেকে এরোপ্লেন ওড়ার মতো কি ওই রকম একটা বিদ ঘুরে শব্দ করতে সে মুখ তুলে তাকালো আর তৎক্ষণাৎ শাটার টিপে দিলাম আমার জাইসাইকনের। প্রথম প্রিন্টটা যখন শুকোলো সেই রাত্রি প্রায় 11টার সময় আমি চুলের বিনুনিটা নিয়ে তার কপালে দুটো পিন দিয়ে আটকে রাখলাম। অবশ্য নিজের এই নির্বোধ কার্যকলাপের জন্য হাসি পাচ্ছিল খুবই, কিন্তু নিতান্তই একটা ছেলে খেলা পরীক্ষার মতো সহজভাবে সেটাকে গ্রহণ করতে পেরেছিলাম। তারপর পিন লাগানো ফটোগ্রাফটা রেখে দিলাম ওয়ার্কশপের কাভার্ডে। পরের দিন সন্ধ্যায় বাড়ি ফিরতে সুমিতা বলল, শুনেছ আজ সকালে পাশের বাড়ির আয়াটাকে বিছানায় মুড়ি পড়ে থাকতে দেখা গেছে। আরও অনেক কিছুই গড়গড় করে বলে গেল সুমিতা। লোকজন এই ব্যাপারে বেশ চঞ্চল হয়ে উঠেছে, পুলিশ এসে তদন্ত শুরু করেছে ইত্যাদি। মনে হলো চোখের সামনে দেয়ালগুলো ঘুরতে শুরু করেছে। কতক্ষণ স্তম্ভিতের মতো দাঁড়িয়েছিলাম জানি না। অবশেষে আত্মসংবরণ করে নিয়ে প্রশ্ন করলাম, কিসে মারা গেছে কিছু শুনেছ? বুঝতেই পারছো সুমিতা আমার এক্সপেরিমেন্ট সম্বন্ধে বিন্দু বিসর্গ জানত না। জানলে এ পরীক্ষায় হাত দিতে কখনোই সে আমায় দিত না। জানোই তো কুসংস্কারে হাওয়া সব সময় তাকে কেমন করে ঘিরে থাকে। আমার সঙ্গে এতকাল বসবাসের পরও মনের অন্ধকার তার এখনও পুরোপুরি ঘোচেনি। যত তাড়াতাড়ি পারলাম সুমিতার চোখের অন্তরালে যেতেই ওয়ার্কশপের কাভার থেকে বার করলাম ফটোগ্রাফটা। আর জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু তাতে আমার কিছু ক্ষতি বৃদ্ধি হবে না। বিনুনি থেকে যখন পিন দুটো খুলে নিলাম দেখলাম আয়ার কপালে দুটি সুস্পষ্ট রক্তবর্ণ চিহ্ন। কতক্ষণ যে অভিমতর মতো বসেছিলাম সে সময়ের হিসাব ছিল না। ইংরেজিতে যাকে বলে কোইন্সিডেন্স, তা কি কখনো দুবার ঘটা সম্ভব? একবার সমরজিতের ক্ষেত্রে, আবার এই আয়ার ক্ষেত্রে। কিন্তু আমার চোখকে আমি বিশ্বাস করতে পারি না। আমার চোখের সামনে আয়ার কপালে দুটি জলজলে রক্তবর্ণ বিন্দু আমার শিক্ষা সংস্কৃত মনকে যেন মৌন ভাষায় বিদ্রুপ করতে লাগলো। এই ব্যাপারে তখনকার মতো মনের মধ্যে যেটুকু অনুতাপের অগ্নিশিখা দেখা দিয়েছিল প্রবল উৎসুকতার জলের ছিটে অচিরেই তা নিভে গেল। প্রথমে শুরু হলো আমার ব্যক্তিগত তদন্ত। কিভাবে আয়ার মৃত্যু ঘটেছে সেই অনুসন্ধান করতে আমি উঠে পড়ে লাগলাম। পুলিশের রিপোর্টে অবশ্য ছিল মৃত্যুটা হয়েছে নিছক প্রকৃতির নিয়মানুসারে, অর্থাৎ ব্রেনের মধ্যে কয়েকটি শিরা অতিরিক্ত রক্তের চাপে ফেটে যাওয়ার ফলেই মৃত্যু এসেছে।
কিন্তু শুধু একটি কারণে সব ডাক্তারদের বুদ্ধি ঘুরিয়ে গেল, যে প্রকৃতির সেই নিয়মটি কী কারণে হঠাৎ কার্যকরী হয়ে উঠে এই মৃত্যুকে ডেকে আনলো। সমরজিতের কপালে যেমন চিহ্ন দেখেছিলাম, এরও কপালে ছিল সেই হুবহু চিহ্ন, তবে এবার সংখ্যায় দুটো। দু একজন ডাক্তার অবশ্য বলেছিল যে এক্স রে করে করটির ভেতরটা দেখা যাক। এক্স রে ফটো উঠেছিল, কিন্তু অভ্যন্তরিক কোনো স্নায়ু বিকৃতি দেখা যায়নি। সুতরাং ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেল। কিন্তু আমার মস্তিষ্কে তখন চিন্তার বল্লভী উৎসুকের বনস্পতিকে ঘিরে পাখি ঊর্ধ্বে উঠেছে। শরীর খারাপ থাকার জন্য মাথা ঘুরে পড়ে যাওয়াটাও তো আয়ার পক্ষে সম্ভব। আরও তো কত কারণ থাকতে পারে। সত্যিই কি চুলের গোছার সঙ্গে এই মৃত্যু সম্পর্কিত আছে? বাস্তবিকই ওইখানেই বিষয়টার উপর আমি জবনিকা টেনে দিতে পারলাম না। সুতরাং আবার একটা পরীক্ষার জন্য খুঁজতে লাগলাম আরেকজনকে। আর অনেক ভেবে চিনতে আমার বাড়ির বিপরীত দিকের এক বাসিন্দাকে মনে মনে বেশ পছন্দ হয়ে গেল। লোকটি অবশ্য আয়ার মতো অতটা খারাপ ছিল না, কেননা নিষ্ঠুর প্রকৃতির মানুষ সে নয়, অন্তত নিজের ইচ্ছায় তো নয়। শুধু সারাদিন, বিশেষ করে গভীর রাত পর্যন্ত বেহালা বাজাবার এক বিদঘুটের নেশা তার ছিল। সুতরাং স্থির করলাম খুন করাটা উচিত হবে না, তার চেয়ে অল্পের ওপর দিয়ে একটু মজা করা যাক। মুশকিল হলো ফটো তোলা নিয়ে, কেননা বাইরে সে খুব কমই বেরোতো। যার সঙ্গে আমার দৈনিক একাধিকবার চোখাচোখি হচ্ছে, তার অগোচরে তারই মুখের পরিষ্কার ফটো তোলা যে কি কঠিন ব্যাপার তা তুমি নিশ্চয়ই উপলব্ধি করছো। যাই হোক, প্রায় দিন 15 পরে এদিকটা আমি কোনো মতে কায়দা করে সামলে নিলাম। ফটোটা যদিও খুবই ছোট হয়েছিল, কিন্তু পরে আমি সেটা বেশ বড় করে এনলার্জ করে নিলাম। সন্ধ্যার পর থেকে উপরের একটা ঘরে বেশ অঙ্গভঙ্গি করে ছড়ি টানত ভদ্রলোক। এক নাগারে টেনেই যেত, আর বিচিত্র সব রাগ রাগিনী সরল হরিতে ভরিয়ে তুলত আকাশ বাতাস। সুতরাং রাত্রের খাওয়া সাঙ্গ হলে আমি গেলাম আমার ওয়ার্কশপে জানলায়। অপেক্ষা করতে লাগলাম সেখানে। খেয়ে দিয়ে এসে লোকটি যখন আবার ছড়ি তুলল, আমিও তুলে নিলাম আমার চুলের গোছাটি। সে যখন ছড়ি ছোঁয়ালো বেহালার তারে, আমি বিনুনি দিয়ে স্পর্শ করলাম ফটোটি খুব আলতোভাবে। প্রথম যখন বিনুনিটা ছুঁয়ে গেল ফটোটা, ভদ্রলোকের বেহালা থেকে উঠে এলো এক বেসুরে শব্দ। এতে আমার মনটা তৃপ্ত হলো না। আবার ধীরে ধীরে বিনুনিটা ছোঁয়ালাম ফটোটিতে। এবার আর কোনো সন্দেহই রইল না। অত্যন্ত ক্ষিপ্রভাবে কাঁধ থেকে সে নামে নিল বাদ্যযন্ত্রটি এবং প্রায় মিনিট 5 ধরে ডাঙায় ওটা মাছের মতো খাবি খেতে লাগলো। তার ছটফটানি দেখে মনে হলো নিঃশ্বাস যেন তার রুদ্ধ হয়ে আসছে। উদ্গ্রীব হয়ে দেখতে দেখতে আমি এমন অবাক হয়ে গেলাম, মনে হলো যেন আমার নিজেরও নিঃশ্বাস ক্রিয়া রহিত হয়ে আসছে। বিনুনিটা আমি সরিয়ে নিলাম। তারপরে ভাবতে লাগলাম যে এর পরে আমার কর্তব্য কী। বিপজ্জনক ওই চুলের গোছাটিকে আমি পুড়িয়ে ফেলব না রেখে দেব। অনেক ভেবে দেখলাম, সাধারণ দর্শন, কিন্তু অসাধারণ শক্তিসম্পন্ন চুলগুলোকে আরও বিভিন্ন উপায়ে আমি ব্যবহার করতে পারি। সঙ্গে সঙ্গে আমার কার্যপন্থাও স্থির হয়ে গেল। আমার পরবর্তী এক্সপেরিমেন্টগুলোর বিশদ বিবরণ তোমায় বলতে গেলে একটা বই লিখে ফেলা দরকার। এইসব পরীক্ষা চলছিল বেশ কয়েকটি মাস ধরে। শেষকালে সমগ্র বিষয়টাকে আমি এমন একটা নিখুঁত বিজ্ঞান পরিধির মধ্যে কেন্দ্রীভূত করে ফেললাম যে কোনো জীবন্ত প্রাণীকে মশা মারার মতো নিখুঁত যন্ত্রণা থেকে শুরু করে হত্যা করা পর্যন্ত আমার কাছে নিতান্ত ছেলে খেলার ব্যাপার হয়ে দাঁড়ালো। মনে রেখো, এই সাফল্য এসেছিল একটি পুরুষ, একটি নারী, অসংখ্য কুকুর, বিড়াল, খরগোশ আর চেতনা সম্পন্ন প্রাণীর বিনিময়। এরকম একটা আবিষ্কার করে যে আনন্দ আমি পেয়েছিলাম
এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে যে মজা অনুভব করেছিলাম তা প্রকাশ করা ভাষার সাধ্য নয়। মনটা কেমন জানি একটা নিষ্ঠুর আনন্দে উঠত ভরে, আর বারবার সেই আনন্দেরই আস্বাদ পাওয়ার জন্য নেশায় মনটা ব্যাকুল হয়ে উঠত। তারপর একদিন আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই অপরিমেয় শক্তির প্রাসাদে ত্রিভুবন জয় করাও আমার আর অসাধ্য নয়। কেশগুচ্ছটার ব্যবহার মাত্রা সম্বন্ধে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা এমনই গভীর এবং নির্ভুল হয়ে উঠল যে ভাবলাম এরপর যদি শক্তিকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ না করি তাহলে সেটা হবে নিতান্তই পরিতাপের বিষয়। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে অধিক জীবন নষ্ট না করে অল্প সময় এবং অল্প প্রয়াসে সৌভাগ্য সূর্যকে মধ্য গগনে আনতে হলে এবার শক্তির বাস্তব প্রয়োগ নিতান্ত প্রয়োজন। ভেবে দেখলাম অপ্রিয়ভাজন আর অবাঞ্ছিত ব্যক্তিদের ওপর ক্রমাগত শক্তি প্রয়োগ করতে গেলে সময় লাগবে অনেক। অর্থাৎ ধরা যাক যে লোকগুলোকে তুমি দুচক্ষে দেখতে পারো না, তাদের নামে একটা মোটা টাকার ইন্স্যুরেন্স করে দিলে। এরপরেই তাদের মৃত্যু হওয়াটা নিতান্তই অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। সুতরাং অন্ততপক্ষে 1 বছর তো তোমাকে অপেক্ষা করতেই হবে। আর তাছাড়া কয়েকবার এরকম মৃত্যু হওয়ার পর প্রত্যেকেরই মনে একটা খটকা লাগবে। তখনই কোম্পানির পেমেন্ট দেওয়া নিয়ে শুরু হবে হাঙ্গামা। ভাবতে ভাবতে আচমকা মস্তিষ্কের স্নায়ুগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকের মতোই খেলে গেল এক অভিনব পরিকল্পনা। তোমার বোধহয় মনে থাকতে পারে যে কয়েক মাস আগে থেকে আমি রেসকোর্সের মাঠে যাতায়াত শুরু করেছিলাম, আর প্রতিটি বাজিতে মোটা অর্থ ফেলেছি, তুলে এনেছি তার বহু গুণ অর্থ। তোমরা বলেছিলে হঠাৎ আমার ওপর মা লক্ষ্মী সদয় হয়ে উঠেছেন, কেননা একটি বাজিতেও না হেরে স্বল্পকালের মধ্যে কয়েক লাখ টাকার মালিক হওয়ার নজির তোমাদের চোখে আর পড়েনি। কিন্তু আমার এই সৌভাগ্যের মূলে কি ছিল জানো? বিচিত্র বর্ণের ওই কেশগুচ্ছটি। কাজটা খুব সহজ। আমাকে সংগ্রহ করতে হয়েছিল শুধু এক টুকরো কার্ডবোর্ড, আর তার উপরে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিলাম একটি ছাড়া সবকটি দৌড়বাজ ঘোড়ার ফটোগ্রাফ। যেটির ফটো ছিল না সেটির ওপরই বাজি ধরতাম আমার সর্বস্ব। তারপর দৌড় শুরু হওয়ার একটু আগে এসে বসতাম সুবিধা মতো নিরালা দেখি এক জায়গায়। এমন জায়গা বেছে নিতাম যেখান থেকে সমস্ত রেসকোর্সটা পড়ে থাকতো আমার চোখের সামনে। ভাবছো বুঝি রেসের ঘোড়াগুলোকে আমি জখম করে দিতাম? ভুল ধারণা। মারাত্মক রকমের আমি কিছুই করতাম না। শুধু ঘোড়াগুলো যখন দৌড়তে শুরু করত আমি বিনুনিটি খুব আলতোভাবে ফটোগুলোর উপর দিয়ে বুলিয়ে নিয়ে যেতাম। ফলে ক্লান্তি বোধ ছাড়া ঘোড়াগুলোর আর কোনো ক্ষতিই হতো না। যদি দেখতাম তা সত্ত্বেও কোনো তেজি ঘোড়া আমার প্ল্যান বানচাল করার চেষ্টা করছে, তখন আবার একটু মোলায়েম স্পর্শ, ব্যাস। দৌড়ের মাঝখানে সবকটি ঘোড়াই যেন ক্লান্ত হয়ে না পড়ে আর দৌড় যেন পণ্ড না হয়ে যায়, সেজন্য আমি গোড়া থেকেই বেশ সতর্ক থাকতাম। একটা ছাড়া সবকটি ঘোড়াই যদি মাটিতে লুটিয়ে পড়ে অথবা থেমে গিয়ে ছটপট করতে থাকে তাহলে রেস বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং রীতিমতো নৈপুণ্যের সঙ্গে চুলের গোছা ব্যবহার করেছি প্রত্যেকবার। আর ঘরে এনেছি টাকা, রাশি রাশি টাকা।
কিন্তু এজন্য আগে থেকেই আমায় দিতে হয়েছিল তিনটি মহড়া, আর প্রতিটি হয়েছিল অতীব চমৎকার। এই সময় থেকেই আমার মানুষটাটি আছড়ে পড়তে লাগলো একটির পর একটি পরিবর্তনের ঢেউ। তোমার কাছে সবই আজ স্বীকার করতে বসেছি, গোপন কিছুই করব না। সাধারণ মধ্যবিত্তের অনটনের মধ্যে থেকে অপরিমেয় ক্ষমতা আর অর্থ প্রাচুর্যের মধ্যে এসে পড়লে পরিবর্তন আসাটা স্বাভাবিক। আমি যে শুধু বৈভব স্রোতেই গা ভাসালাম তা নয়, সেই সাথে বিস্মৃত হলাম আমার আজন্মের শিক্ষা, নৈতিক নিষ্ঠা। ভুলে গেলাম আমার চরিত্রের বলিষ্ঠতার আদর্শ, ভুলে গেলাম আমার বৈবাহিত জীবনের কর্তব্য। আমি মদ ধরলাম। একদিনেই আসক্তি আমার আসেনি। মনটা যখন বেজায় খুশি হয়ে উঠত, তখন খুশির মাত্রায় আরও 2-1 পর্দার রং চড়াবার অভিলাষে 2-1 চুমুক রঙিন পানীয়ের আস্বাদ গ্রহণ করতাম। যত দিন যেতে লাগলো, অর্থ আসতে লাগলো স্রোতের মতো, আর ততই ধীরে ধীরে মনের যেটুকু বাঁধা ছিল তাও গেল মুছে। বিজয় গৌরবে উল্লসিত হয়ে মদ খাওয়াটা তখন প্রায় রোজের কাজেই দাঁড়িয়ে গেছে। এই জন্য কোনোদিন কোনো গ্লানি অনুভব করিনি। সুমিতা প্রথমটা ধরতে পারিনি। তারপর যখন পানির মাত্রায় সীমা ছাড়ালো, সুমিতার আর কিছুই অজ্ঞাত রইল না। কিন্তু ভাই আশিস, তার মতো স্ত্রী পাওয়া বহু জন্মের পুণ্যের ফল ভাই। সে রাগ করেনি, করা কোনো কথাও শোনেনি, অভিমানও করেনি। শুধু গভীর দুটি বড় বড় চোখে নীল শাওরের মতো অশ্রুধারা দুলিয়ে আমাকে মিনতি করেছে। দুটি পা চোখের জলে ধুইয়ে দিয়েছে, কিন্তু তবুও আমার চৈতন্য হয়নি। হেসে তার মিনতিকে উড়িয়ে দিয়েছি, বলেছি, খাচ্ছি তো খাওয়ারই জিনিস, অখাদ্য তো কিছু নয়। কেন তো ভাবছো বলো তো? আর যে কত কথা বলেছি তা মনে নেই, কিন্তু জানোই তো, যার উপর সুরার ক্রিয়া একবার হয়, ধীরে ধীরে লুপ্ত হয়ে আসে তার স্বাভাবিক বুদ্ধি, বৃত্তি আর চৈতন্যবোধ। এইরকমই এক রঙিন নেশা ভরা মুহূর্তে সুমিতার চোখের জলে দুটো গাল ভাসিয়ে আমাকে কাকুতি মিনতি করে বলেছিল এই জিনিস ত্যাগ করতে। ওই রকম একটা সুন্দর আমেজ ভরা মিষ্টি মুহূর্তে কানের কাছে একঘেয়ে কান্না শুনতে শুনতে হঠাৎ কেমন জানি মেজাজটা বিগড়ে গেল। বললাম, আমার স্ত্রী তুমি আমার সহধর্মিনী। যে ধর্ম আমার সেই ধর্ম তোমারও, অতএব। এরপর যা হলো তা লিখে আর লেখনী কলঙ্কিত করতে চাই না। সুমিতার মুখে শেষ পর্যন্ত এক ফোঁটা হুইস্কিও ঢালতে পারিনি, কিন্তু সেদিন তার যা মূর্তি দেখেছিলাম, জীবনে আর দেখিনি সেই মূর্তি। এখনো যেন চোখের সামনে তাকে দেখতে পাচ্ছি। তার মুখ চোখের জলে ভেজা, চুল এলোমেলো, আর অঙ্গের বস্ত্র এদিক সেদিক। কণ্ঠে তার সে কি তীব্রতা! যেটুকু চৈতন্য আমার জেগেছিল, এরপর সেটুকুও যেন লোপ পেল। সে কি বলেছিল মনে নেই, শুধু মনে আছে মাথার মধ্যে যেন দাউ দাউ করে জ্বলে উঠেছিল নরকের আগুন। চিৎকার করে বলেছিলাম, তবে দেখ আমার ক্ষমতা, মদ তোমাকে আজ খাওয়াবই। চোখের পলকে আলমারি থেকে টেনে বার করলাম পারিবারিক অ্যালবাম, আর পকেট থেকে চুলের গোছাটা বার করে চেপে ধরেছিলাম ফটোটার ওপর। তুমি জানো ডাক্তার বলেছে হৃদরোগে আক্রান্ত হয়ে সুমিতা মারা গেছে। হ্যাঁ, হৃদরোগ তার সত্যিই ছিল।
অতখানি উত্তেজনার পর শক্তির ওই আকস্মিক আঘাত তার দুর্বল হৃদযন্ত্র বহন করতে পারেনি, চিরতরে বন্ধ হয়ে গেছে। তারপর দিনের পর দিন কেটে গেছে, সপ্তাহের পর সপ্তাহ। রাতের ঘুম আমায় ত্যাগ করেছে, অনুভব করতে পারি না খিদে তেষ্টার জ্বালা। চোখ বুঝলেই চোখের সামনে দেখি উস্কো খুস্কো কেশে, এলোমেলো বেশে, বিস্ফারিত চোখে সুমিতার সেই মূর্তি, যে মূর্তি জীবনে একবারই দেখেছিলাম। আর চোখ খুললেই মাথার মধ্যে অনুভব করি এক যন্ত্রণা। রাত দিন একটি চিন্তা অক্টোপাসের মতো মারণ বাহু দিয়ে আঁকড়ে রয়েছে আমার মস্তিষ্কের স্নায়ুগুলোকে। নির্মল নিষ্ঠুর নির্দয়ভাবে শোষণ করছে, পেষণ করছে আমার মস্তিষ্ককে। আমার স্ত্রীর হত্যাকারী আমি স্বয়ং, শ্রী বিবেক রায়। এছাড়া আর কোনো চিন্তা আমার নেই। আমি বুঝতে পারছি আমি পাগল হয়ে যাচ্ছি দিন রাত বিড়বার করে। কিসব বকি ভুলভাল। ভালোবাসি একা থাকতে, এমনকি রাধু সামনে এসে বললে যেন আঁতকে উঠি। এই বুঝেছে ধরে ফেললো আমার অপরাধ। আমি বেশ বুঝতে পারছি আমার চিন্তাধারা বিকৃত হয়ে যাচ্ছে, আমি উন্মাদ হয়ে যাচ্ছি। কিন্তু তার আগে লিখে রেখে গেলাম আমার স্বীকৃতি। বিশ্বাস করো আর নাই করো, যে মহাপাপ আমি করেছি তার শাস্তি দেওয়ার আয়োজন করেছেন বিধাতা স্বয়ং সারাটা জীবন ধরে। কিন্তু আমি পারবো না এ শাস্তি সারা জীবন ধরে বহন করতে। আমি পারবো না। ইতি, তোমার বিবেক। স্ত্রী শোকে সত্যিই বেচারা একেবারে উন্মাদ হয়ে গেছে। চিঠিটা ভাঁজ করতে করতে বললাম আমি, ওগো না, তোমার দুটি পায়ে পড়ে এখনই চলো। আমার কেমন জানি মনে হচ্ছে একটা ভীষণ বিপদ এখনই ঘটবে। বলতে বলতে রমিতার দুই চোখ জলে ভরে ওঠে। কয়েক মিনিটের মধ্যেই আমরা বিবেকের প্রাসাদে পৌঁছালাম। 3 তলায় ওর কক্ষ। দরজা বন্ধ ছিল, ঠেলা দিতেই খুলে গেল। প্রথমে ঘরে কাউকে চোখে পড়ল না। নিবিড় নৈশব্দে ঘরের আবহাওয়া থমথমে হয়ে উঠেছে। টেবিলের ওপর রক্ষিত একটিমাত্র টেবিল ল্যাম্পের মৃদু নীলাভ আলোয় রহস্যঘন আলো আধারিতে ভরে উঠেছে ঘরের কোণগুলি। চারিদিকে ভালো করে চোখ বোলাতে গিয়ে দৃষ্টি আকৃষ্ট হলো পালঙ্কের ওপর শায়িত একটি দেহের উপর। এগিয়ে গেলাম। বহুদিন ধরে অযত্ন বর্ধিত দাড়িগোপে মুখ আচ্ছন্ন থাকলেও বিবেককে চিনতে আমাদের দেরি হলো না। সে যেন গভীরভাবে ঘুমাচ্ছে, শান্ত মুখশ্রী। কপালের ডান দিকে একটা বিভৎস রক্তবর্ণ ক্ষতচিহ্ন। চিহ্নটিকে বলাই আকারে বেষ্টন করে রয়েছে নীলচে কালশিটার সুস্পষ্ট চিহ্ন। পাশেই পড়ে রয়েছে একটা ফটোগ্রাফ। আলোর কাছে ধরলাম সেটা, বিবেকের ফটো। তার প্রশস্ত ললাটের মাঝে বিদ্ধ একটা পিন আর একটা চুলের গোছা। পিনটা আর চুলের গোছাটা সরিয়ে আনতে যা দেখলাম তাতে আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ফটোতে বিবেকের ললাটে উজ্জ্বল হয়ে জেগে রয়েছে একটা রক্তবর্ণ চিহ্ন। শুনলেন আজকের গল্প অদৃশ বর্ধনের লেখা চুল। গল্পের সূত্রধার আমি নীল।
গল্প পাঠে সুমন। আশিসের স্ত্রীর চরিত্রে অপর্ণা ভট্টাচার্য। বিবেক ও বৃদ্ধ চীনার চরিত্রে আমি নীল। সুমিতার চরিত্রে মেঘা। সাউন্ড এডিটিং আমি নীল। পোস্টার ডিজাইন সুমন। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে।